দেখে ভালোই লাগে। উন্নত দেশের মতো সুউচ্চ ভবন, কাচের দেয়াল, টনটন এসি সজ্জিত। কিন্তু সেই ভালো লাগা স্থায়ী হয় কি যখন ভবনগুলোর আশপাশটুকুতে ত্বক ঝলসানো গরম থাকে? শীতের দেশের কাচের ভবন দেখে এদেশেও বেড়েছে কাচের ব্যবহার, আর সেই ভবন ঠান্ডা রাখতে এসি। সব মিলিয়ে পরিবেশের সঙ্গে বেমানান এমন নগরায়নের ফল এখন হাড়ে হাড়ে মিলছে। বিশেষজ্ঞরা বলছেন, নগরে সবুজ ও নীল অর্থাৎ গাছ ও পানি কমানো হয়েছে, বিপরীতে বাড়ানো হয়েছে এমন কাচের ভবনের সংখ্যা। কাচের দেয়ালে সূর্যের আলোর প্রতিফলনে যে তাপ ছড়াচ্ছে তা অসহনীয় করে তুলছে গরম। এ ভবনগুলো ঠান্ডা রাখতে এসির বাহুল্য যেন আগুনে ঘি ঢালছে। আপনি একটা কাচের উপরে লাইট দিয়ে আপনি ছোটোকালে হয়তো প্র্যাকটিস করেছেন, আমরা করতাম। সূর্য থেকে লাইটটাকে রিফ্লেক্টেড হিসাবে ইউজ করে আমরা পাতা পুড়িয়ে ফেলতাম। তাহলে এখন এই যে লাইটটা রিফ্লেক্ট হচ্ছে, রিফ্লেক্টেড লাইটটা কোথায় যাচ্ছে? এই লাইটটা তো সারফেসে যাচ্ছে। তাহলে একটা হলো সূর্যের আলো থেকে আসছে, আবার এখান থেকে রিফ্লেক্টেড হয়ে সে আবার এই যে এয়ারে অ্যান্ড সারফেসে যাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে। সেটা কিন্তু অ্যাবজর্ব হচ্ছে না। আপনি যদি ওই কাচের দেয়ালটাকে যদি আপনি গ্রিন টেকনোলজি ইউজ করতেন, তাহলে সেখানে অ্যাবজর্ব হতো, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার টেম্পারেচারটা ডাইরেক্ট কিন্তু সারফেসে আসতো না। কন্টেম্পোরারি আর্কিটেকচারে আমরা সবসময় চাই আরও ওপেন করতে, আরও আমার বাইরের সাথে ভিজুয়াল কানেক্টিভিটি বাড়াতে। তো সেই ক্ষেত্রে গ্লাস একটা ম্যাটার, গ্লাস আসতেই পারে। কিন্তু গ্লাসের ব্যবহারটা অধিকাংশ ক্ষেত্রে আমাদের এই বাংলাদেশের আর্কিটেকচারের অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে গ্লাসের ব্যবহারটা ইনসেনসিটিভভাবে হয়েছে। তার মানে একটা গ্লাস দিয়ে দিলাম, এখন এর ভেতরে আমি এসি দিয়ে ঠান্ডা করব, এই সলিউশনের উপরে বেস করে আমি কিন্তু গ্লাসটাকে মানে র্যান্ডমলি ব্যবহার করে যাচ্ছি। কিন্তু এটা কখনোই হতে পারে না, কারণ আমি একটা জায়গার তাপমাত্রাকে বাড়িয়ে নিয়ে তারপরে সেটাকে আমি আবার মেকানিক্যালি আরও ইলেকট্রিসিটি খরচ করে এটা তাপমাত্রাকে আবার কমিয়ে নিয়ে আসব, এটা কখনোই নিয়ম হতে পারে না। আরেকটু ব্যাখ্যা করে বলছেন, তাপ শোষণে অক্ষমে কাচের ভবনের আশপাশে পর্যাপ্ত জায়গা, গাছ ও পানি না থাকায় বিপদটা বেড়েছে। আবার এসি চলছে ফসিল ফুয়েলে, এর গ্যাস ওজোন স্তর ক্ষয় করছে। এয়ার কন্ডিশন ইজ এ মেকানিজম যেটা এক জায়গায় ঠান্ডা করে আরেক জায়গায় গরম করে। এয়ার কন্ডিশনিং কখনোই আরেক জায়গাকে গরম করা ছাড়া এক জায়গাকে ঠান্ডা করতে পারবে না। তার মানে হিট হচ্ছে একটা এনার্জি, এটাকে এক জায়গা থেকে ট্রান্সফর্ম করে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। তার মানে আমি যখন এরকমভাবে যখন আমার বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে যখন একটা ইনসেনসিটিভিটি কাজ করছে, যখন আমি বিল্ডিংকে ওয়ার্ম আপ করে ফেলছি এমনি, তখন আমার এসির লোডটাও বাড়াতে হচ্ছে নর্মালি। তখন আমি সেই সমপরিমাণ তাপমাত্রা কিন্তু আমি সবসময় নেচারে আমার এনভায়রনমেন্টে কিন্তু এমিট করছি। জানা যায় ১৯২৮ সালে বিশ্বে প্রথম কাচের দেয়ালের ব্যবহার শুরু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এর ব্যবহার বাড়ে। এদেশে প্রথম কাচের দেয়ালের ব্যবহার ১৯৮৫ সালে মতিঝিলে সেনাকল্যাণ ভবন নির্মাণে। এরপর থেকে গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, মতিঝিল সহ দেশের বিভিন্ন স্থানে ভবন নির্মাণে কাচের দেয়ালের ব্যবহার বাড়তে থাকে। সৌন্দর্য, সাশ্রয়, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া, সূর্যের আলো পাওয়া, এসব সুবিধা আছে কাচের ভবনে। কিন্তু বড় বিপর্যয় থেকে বাঁচতে কাচ ও এসির ব্যবহারে নিয়ম মানার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমাদের রুলসে যেভাবে বলা হয়েছে, বিল্ডিং বাইলজে যেভাবে বলা হয়েছে, সেই জিনিসটাকেও সঠিকভাবে যদি মেনটেন করা হতো, সেটাও অনেক ক্ষেত্রেই হয়তো আমাদেরকে অনেক রিলিফ দিত। যেমন আমাদের যে নর্মালি ঢাকা শহরে যে বিল্ডিংগুলো হয়, রেসিডেন্সিয়াল বিল্ডিং, এগুলো সব বিল্ডিংয়ে দেখবেন যে ৫ ইঞ্চি ওয়াল এক্সটেরিয়রে ব্যবহার করা হয়। কিন্তু ৫ ইঞ্চি ওয়াল কিন্তু হিটের জন্য এফিশিয়েন্ট না। এই ৫ ইঞ্চি, এটা হওয়ার কথা ছিল ১০ ইঞ্চি। আমার পেরিফেরির ওয়ালগুলো ১০ ইঞ্চি হওয়ার কথা ছিল। কিন্তু এই রুলসটা যে মানা হয় না, এটা যে এটাকে করে যাওয়া হচ্ছে, ওভাবেই হচ্ছে। তখন কি হচ্ছে যে একটা সারফেস গরম হয়ে সে গরমটাকে ট্রান্সমিট করে ভিতরে আসতে দিচ্ছে, কারণ আমার থিকনেস হওয়ার কথা ছিল ডাবল, সেই থিকনেসটাকে আমি হাফ করে ফেলেছি। আবার এভাবে দেখেন যে একটা রুলসকে না মেনটেন করা কিন্তু বিল্ডিংয়ের উপর একটা ইম্প্যাক্ট তৈরি করছে। আবার এই যে গ্লাসের কথাটা আসলো, যে আমি যখন এরকম গ্লাস সারফেস ব্যবহার করছি, তখন আমি কোন সারফেসে ব্যবহার করব, এবং সেই গ্লাসটা ব্যবহার করার জন্য আমার কিছু ট্রিটমেন্টস আছে, সেই জিনিসগুলোকে যখন টোটালি কনসিডার না করে যখন একদম এক্সপোজডভাবে গ্লাস ওপেন করে দেওয়া হচ্ছে, তখনই প্রবলেমটা হয়। যেমন লুভার্স হচ্ছে এক ধরনের প্রোটেকশন, যেটা সানলাইটটাকে সরাসরি ভিতরে আসতে দেয় না, আবার ডিফিউজ লাইটটা ভিতরে আসে এবং কিছুটা দেখাও যায়। ডে লাইটটা আমি পাই, কিন্তু হিটটাকে ব্রেক করে। তো এই ধরনের লুভার্সের ব্যবহার, এটা হচ্ছে একটা ফাংশনাল এলিমেন্ট লুভার। কিন্তু আমারই দেখা এই শহরে এমন বিল্ডিং আছে যে বিল্ডিংয়ের ওয়েস্ট সারফেসে লুভার না দিয়ে লুভারটা দিয়েছে ফ্রন্টে।
লুভারটাকে একটা ডেকোরেশন হিসেবে ব্যবহার করেছে, কিন্তু ওই সেম লুভারটাকেই ফ্রন্টে না দিয়ে যদি ওয়েস্ট সারফেসে বসিয়ে দিত, তাহলেই ওয়েস্ট সারফেসটা পুরাটাই গ্লাস এবং ওই সারফেস থেকে আমার প্রচুর পরিমাণে হিট কাট অফ করার সুযোগ ছিল। অ্যাজ এ রেজাল্ট আমার এসির লোড কমতো, একদিকে ফুয়েল কনজাম্পশন কমতো, পৃথিবীর উপকার হতো, অন্যদিকে আমার এই যে এনভায়রনমেন্টে সরাসরি যে আমি হিট ইমিট করছি এটাকে কমিয়ে নিয়ে আসা সম্ভব ছিল। কম ইনভেস্টমেন্টে বেশি প্রফিট করার একটা মেন্টালিটি এখানে আছে। তো ওনারা পরিবেশটাকে প্রায়োরিটি দিচ্ছে না। গ্রিন কাভারেজ ধ্বংস করেছি অথবা ব্লু কাভারেজ ধ্বংস করেছি, ধ্বংস হয়ে গেছে, কিন্তু যেগুলো আছে সেগুলো যেন ধ্বংস না হয়। সেফটি ডিস্টেন্সটা সেটা রাখা হয় না। সেটা যদি রাখতো তাহলেও কিন্তু এয়ার পাসিংটা অ্যাভেলেবেল হতো এবং তাহলে কুল থাকতো। সেই এয়ার পাসিংও বন্ধ হয়ে গেছে অনেক জায়গায়। যদি আমরা পুরান শহরে যাই, নতুন নতুন বিল্ডিং হচ্ছে, কিন্তু প্রচুর বিল্ডিং হচ্ছে এখন আমি দেখছি, কিন্তু তাদের কিন্তু ওই যে কনজাস্টেড ওয়ে বের হয়ে যাচ্ছে। এই ম্যাটেরিয়ালসগুলো রিফ্লেক্টেন্স হিসাবে ইউজ হচ্ছে, সেগুলোকে আমাদের থামাতে হবে। এ ব্যাপারে আর দেরি না করে নীতি নির্ধারণী মহলের উদ্যোগ চান তারা। আর্কিটেক্টদের রেসপন্সিবিলিটির জায়গা বলি এটা অনেক বেশি। আর্কিটেক্টরা যখন একটা বিল্ডিং যখন ডিজাইন করছে, প্ল্যানিং করছে, তখন তার ডিজাইনের স্ট্র্যাটেজিতে যদি এমন থাকে, সে যদি এভাবে চিন্তা করে যে এই বিল্ডিংটাকে আমি এমনভাবে ডিজাইন করব যে এটার ভিতরে ন্যাচারাল ভেন্টিলেশনই একটা সার্টেন লেভেল পর্যন্ত আমাকে কমফোর্ট দিবে, তারপরে হয়তো কিছুটা এসির লোড দিয়ে আমাকে এটাকে ম্যানেজ করতে হলো। অথবা অন দ্য আদার হ্যান্ড আমরা ডে লাইটের কথাও বলতে পারি। ডে লাইটও কিন্তু একই বিষয়, যে ডে লাইটের কনজাম্পশন কমানোও কিন্তু এটারও কিন্তু হিটের উপরে ইম্প্যাক্ট আছে। কারণ হচ্ছে যে আমি যখন ডে লাইটের কনজাম্পশন বাড়িয়ে যখন লাইটস জ্বালাচ্ছি আমাদের ইনডোর এনভায়রনমেন্টে, প্রচুর আর্টিফিশিয়াল লাইট অন করছি, তখনও কিন্তু এটাও কিন্তু প্রত্যেকটা লাইট কিন্তু হিটে কন্ট্রিবিউশন করছে। সো তার মানে দেখেন যে ডে লাইট ফ্যাক্টরটাকে অনেক সময় আমরা ভুলেও যাই, কিন্তু ডে লাইটকেও যদি ব্যবহার করা যেত, এটাও কিন্তু ইনডোর হিটিংটা কিন্তু কমানোর জন্য একটা রোল প্লে করতো, কারণ তখন আমার আর্টিফিশিয়াল লাইটটা কমে যাচ্ছে। তো এখন এটা সম্মিলিতভাবে হওয়ার ব্যাপারটা কি, যে এটা একজন আর্কিটেক্ট তার সেন্সিবল জায়গা থেকে যদি সঠিকভাবে প্র্যাকটিসটা করে, উনি যদি সাস্টেনেবিলিটি, গ্রিন ডিজাইন, এনভায়রনমেন্টালি রেসপন্সিভ ডিজাইন, এই জায়গাগুলোতে যদি ওনার যদি সচেতনতা থাকে এবং উনি যদি চান, তাহলে তিনি ডেফিনেটলি একটা বিল্ডিংকে তিনি আরও রেসপন্সিভভাবে ডিজাইন করতে পারবে, যাতে করে সেটাতে সব কনজাম্পশন কমে আসবে। এ বাইলজ দিয়ে, অর্থাৎ রুলস দিয়ে এটাকে এনশিওর করা। কারণ মানুষ নেচারগতভাবেই মানুষ এমন যে মানুষ একটা রুলস তখনই মানে যখন তাকে এটা মানার ব্যাপারে তাকে বাধ্য করা হয়, বা যখন একটা রুলসকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হয়। ইমার্জেন্সিভাবে এই সময়টা এসেছে যে আমাদের রুলস রেগুলেশনেও এই এনভায়রনমেন্টাল অ্যাসপেক্টগুলোকে আরও কঠোরভাবে মেনটেন করতে হবে। ইউ ক্যানট ডু এ বিল্ডিং, আপনি যেটা পাবেন সেটার চেয়ে বেশি পরিমাণ জায়গা নিয়ে আপনি একটা বিল্ডিং কিন্তু এই ঢাকা শহরে করতে পারবেন না। আর এটা রুলসে খুব কঠোরভাবে মেনটেন করা হয়। একইভাবে যদি আমরা দেশের বাইরে দেখেছি যে ওখানে বিল্ডিং পাস করাতে গেলে একটা এনভায়রনমেন্টাল সার্টিফিকেশন করেই পাস করাইতে হয়। বিভিন্ন দেশে এটাকে বিভিন্ন নামে পাস করানো হয়, বিভিন্ন নাম আছে। তো আমার যদি প্রত্যেকটা বিল্ডিংয়ের সাথে যদি এরকম একটা এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট যদি ম্যান্ডেটরি হয়ে থাকতো, যে বিল্ডিং ডিজাইনটা আমি ডিজাইন জমা দিলাম, বিল্ডিংয়ের শেপ কেমন হবে সেটা জমা দিলাম, স্ট্রাকচার কাঠামো কেমন হলে জমা দিলাম, একই সাথে আমাকে অবশ্যই একটা ডিপার্টমেন্ট থেকে আবার এটার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা কী, আমি সেই জিনিসটাকেও অ্যাসেসমেন্ট করে আমার এটার একটা ছাড়পত্র নিয়ে আসতে হলো, তখন কিন্তু অটোমেটিক্যালি মানুষ যারা সেন্সিটিভভাবে করছেও না বা যাদের মাথায় ওটা নেই, তারাও কিন্তু একসময় রুলসের কারণে বাধ্য হবে যে অপটিমাইজ ডিজাইন করতে। এটাকে বলে অপটিমাম ডিজাইন, যে আমার বিল্ডিংকে এমনভাবে ডিজাইন করা যেখানে প্রত্যেকটা জিনিসের ব্যবহার হবে হচ্ছে প্রয়োজনীয় পরিমাণ, অতিরিক্ত না, অপচয় না। কেউ একটা কমার্শিয়াল বিল্ডিং ডিজাইন করছে, সে যদি জানতে পারে যে তার এক বছরে ইলেকট্রিসিটির কস্টিং আরও 5 লক্ষ টাকা আছে, ফর এক্সাম্পল আরও 5 লক্ষ টাকা এক বছরে কমে যেতে পারে ইলেকট্রিসিটির কনজাম্পশন, ক্লায়েন্ট কিন্তু ডেফিনেটলি অ্যাস্থেটিক্স বা কোনো সৌন্দর্যগত ব্যাপারের চেয়ে তার ওই কস্ট মিনিমাইজেশনের দিকেই তার ফোকাসটা বেশি থাকবে। আর আপনি যখন তাপমাত্রার এই ব্যাপারগুলোকে চিন্তা করে যখন বিল্ডিং সাস্টেনেবলি ডিজাইন করছেন, এনভায়রনমেন্টালি সাস্টেনেবল, তখন কিন্তু কস্টিংও কমছে। সো এটা ক্লায়েন্ট কখনোই বায়াস থাকে না। ক্লায়েন্টকে যদি বোঝানো হয়, তাকে যদি প্রপার পিকচারটা তুলে ধরা হয় যে আপনি এইটা হলে এটা খারাপ হবে, এটা হলে এটা ভালো হবে, তখন অবশ্যই অধিকাংশ মানুষই এটাকে অ্যাকসেপ্ট করে। এটাই নিয়ম যে স্থপতি যদি এখানে সেন্সিটিভ হন, এখানে অবশ্যই এটা মেনটেন করা সম্ভব। কিছুটা দায়িত্ব অবশ্যই যে ব্যক্তি, যে ওনার, যে নির্মাতা, তার উপরেও যায়, কিন্তু তারপরেও এটা মোস্টলি
এই মোটিভেশনাল পার্ট থেকে এবং ডিজাইন পার্ট থেকে এটা আর্কিটেক্টের উপরেই অনেক বেশি নির্ভর করে। যারা ভবন নির্মাণ করছেন তারাও এটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় হলো যারা কন্ট্রোলিং এজেন্সি, ওনাদেরকে খুব স্ট্রং হতে হবে। এখানে রাজুকের কথা বলা যেতে পারে। রাজুক একটা বড় ধরনের কন্ট্রোলিং এজেন্সি, আবার সিটি কর্পোরেশন রয়েছে, 2টা সিটি কর্পোরেশন রয়েছে, গভর্নমেন্ট তো মিনিস্ট্রি রয়েছে। তাহলে এই যে সমন্বিত যদি কন্ট্রোলিংটা থাকে এবং লট অফ পলিসি আছে আমাদের, যে প্রত্যেকটা পলিসির আঙ্গিকে কিছু কিছু কন্ট্রোল মেকানিজম আছে, তো সেই প্রত্যেকটা মেকানিজম যদি এখানে ইমপ্লিমেন্ট করা যায় এবং যদি দেখভাল করে সবাই দায়িত্বটা পালন করে, আমার মনে হয় যে টেম্পারেচার বাড়বে, এটা তো বাড়বে, সেটা আমি ধরে রাখতে পারবো না, কিন্তু সহনশীল পর্যায়ে শহর থাকবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।